এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ইরা রায়হানের বোন। হায় আল্লাহ, আমি তো জানতামই না। ওরা কিন্তু খুব ভালো স্টুডেন্টস। হ্যাঁ, তারপর আজ ওদেরকে পৌঁছে দিতে এসে দেখা হয়ে গেল। দুই বন্ধু ক্যান্টিনে বসে কফি খাচ্ছে আর গল্প করছে। রিয়াদের আজ ডিউটি নেই আর সেজন্য কোনো ক্লাস না থাকায় সময় কাটাতে পারছে। ইরাদের পরীক্ষা শেষ হলে দুজনকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এরা বাসায় এসে দেখে ড্রয়িং রুমের সোফায় তার বাবা রফিক সাহেব বসে আছেন। বাবাকে দেখে দৌড়ে গিয়ে বলে, আব্বু তুমি কখন আসলে? আর আসবে তা বললে না তো? রফিক সাহেব মৃদু হেসে বলেন, মারে আমি ভাবিনি আসবে, কিন্তু না আসলে তো হবে না। কাল তোর ভাইয়ের বিয়ে, তাদেরকে নিতে আসছি আর বিয়াইদের সবাইকে দাওয়াত দিতে আসলাম। কিন্তু আব্বু কেউ তো বাসায় নেই। হ্যাঁ, তোর শ্বশুর দাদা শ্বশুর আসছেন। কিছুক্ষণের মধ্যে ইসহাক মির্জা আর শাহাদাত মির্জা বাসায় ফেরেন। রফিক সাহেব রায়হানের বিয়ের দাওয়াত দেন। কালকে তাদের সবাইকে যেতেই হবে। ইসহাক মির্জা হেসে বলেন, সবাই অবশ্যই যাবে। বড় বৌমা যাবে, ছোট বৌমা তো বাসায় নেই, তাই সে যেতে পারবে না। আমি আর আতিয়ার বাদে বাকি সবাই যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ জামাইদের নিয়ে যা, সাথে রাব্বি আর তুলিও যাবে। ওরা বাচ্চা মানুষ, যাক। কালকে বড় বৌমা আর শাহাদাত যাবে। শম্পা মির্জা শ্বশুরের কথার উপরে কিছু বলেন না। আগতা তাকে চুপ থাকতে হয়। তাকে যে তার শ্বশুর বিয়ে বাড়ি পাঠিয়ে ছাড়বে বোঝা শেষ। ইসহাক মির্জা বলেন, বৌমা রান্না বসাও, নতুন মেহমান আসছে না, না খাইয়ে সে যেতে পারবে না। জি বাবা। দুপুরের খাবার খেয়ে মির্জা ভিলা থেকে বের হয় সকলে। সাদাত আজ আর বাইক নেয়নি। এতগুলো মানুষ গাড়িতে যাওয়ায় শ্রেয় তার কাছে। বিয়ে বাড়ি, অথচ বোঝা যাচ্ছে না এটা বিয়ে বাড়ি। সবাই কেমন চুপচাপ। ইরার বাবা একাই, তার আর ভাই নেই। দুই ভাই বোন। বাবা মা অনেক আগে গত হয়েছেন। সাগরিকা বেগম বিয়ের দিন আসতে চাইছিলেন, কিন্তু আজ সব নতুন মেহমান আসায় তিনি চলে এসেছেন। তার সাথে এসেছে তার বড় ছেলে মেহেদি আর মেয়ে সাথী। সাথী এবার ইরার সাথে সেম ক্লাসে। এরা আসার পথে মেহেদি কিনে এনেছিল। রাতে রায়হানকে জোর করে বসিয়ে মেহেদি দিতে বসে। সাথী এক হাতে দেয় আর ইরা এক হাতে দেয়। রায়হানের অবস্থা দেখে সাদাত, মেহেদি, রাব্বি তিনজনের কি হাসি। এক হাতে মেহেদি দিলেও কথা থাকে, কিন্তু দু হাতে একসাথে দেওয়া শুরু করেছে। মেহেদি হাতে পড়ার সাথে সাথে গা চুলকানি শুরু হয়ে গেছে। মেহেদিকে বলে, ভাই আমারে বাঁচা, আর পারছি না, এমন চুলকালে কেমনে সইম কত। সাদাত উঠে শুয়ে রায়হানের পিঠে চাপড় দিয়ে বলে, শালা, এইটুকু তো সইতেই হবে। ইরা তুমি একটু ভাবির নামটা সুন্দর করে লিখে দিও তো। ইরা হেসে হ্যাঁ বলে। রায়হান চেঁচিয়ে বলে, এই তোরা মেয়েটার নাম আমার হাতে লিখবি কেন? দেখ, এসব করিস না কিন্তু। উপস্থিত সকলে হেসে ওঠে। রায়হানকে ধরে বেঁধে দু হাতে মেহেদি দিয়ে দেয়। হাতের তালুতে সুন্দর করে রায়হানের উঠবি বইয়ের নাম লিখে দেয় ইরা। কম বেশি ইরা সবাইকে মেহেদি পরিয়ে সাদাতের হাতেও দেয়। সাদাত দিতে চায় না, তবু ইরা জোর করে হাতের তালুতে পদ্ম ফুল দিয়ে দেয়। সবার হাতে মেহেদি, অথচ ইরার হাতে নেই। ইরা নিজে নেবে বলে কাউকে বলেনি যে আমার হাতে তোরা কেউ মেহেদি দিয়ে দে। সবাই যার যার মতো ঘুমাতে চলে গেছে। সাদাত বিছানায় এসে শুয়েছে। এরা মেহেদি এনে ড্রেসিং টেবিলের উপরে রেখে বিছানায় এসে ধাপাস করে শুয়ে পড়ে। এরাকে শুতে দেখে সাদাত জিজ্ঞেস করে, তুমি মেহেদি পরবে না? ইচ্ছে করছে না, হাত ব্যথায় টনটন করছে। কাল সময় পেলে দেব, এখন প্রচুর ঘুম আসছে। এরা হাত পা ছড়িয়ে এলোমেলো ভাবে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে এরা ঘুমের দেশে পাড়ি জমায়। সাদাত কিছুক্ষণ ইরার দিকে তাকিয়ে থেকে বিছানা থেকে নেমে টেবিলের উপর থেকে মেহেদি নিয়ে একটা চেয়ার টেনে বসে। ইরার একটা হাত এগিয়ে নেয়, তারপর সুন্দর করে মেহেদি আর্ট করে দেয়। অনেক সময় নিয়ে দুই হাতে মেহেদি দিয়ে সেটা আবার শুকিয়ে হাত থেকে তুলে দেয়। ইরার হাতে খুব সুন্দর গাঢ় রং হয়েছে। সাদাত সযত্নে ফোনে একটা ছবি তুলে রেখে দেয়, তারপর নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে ইরার ঘুম ভাঙে তুলির ডাকে। ইরা পড়ে পড়ে এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। তুলি সে কখন থেকে তাকে ডাকছে। এরা ঘুরে ফিরে আবার শুয়ে পড়ে। তুলি শেষমেশ মজা করে বলে, ইরা ভাবি গো, সবাই বিয়ে বাড়ি চলে গেল, তোমার আর যাওয়া হলো না, তুমি পড়ে পড়ে বিছানায় শুয়ে থাকো। তুলির কথায় ইরা ধরফুরে উঠে বসে বলল,
আমাকে না নিয়ে যেও না, আমার একটা মাত্র ভাই, আর তোমরা আমাকে না নিয়ে যাবার চিন্তা করছো। ইরার কথায় খিলখিল করে হেসে উঠে তুলি, তারপর বলে, আরে ভয় পেও না, তোমাকে নিয়েই আমরা বিয়ে বাড়ি যাব। আমি তো জাস্ট মজা করে তোমাকে ঘুম থেকে তোলার জন্য এসব বলেছি। ধুর, এভাবে কেউ কয়? আমি তো সত্যি ভেবে নিয়েছিলাম তোমার জন্য সুন্দর স্বপ্নটা মিস হয়ে গেল। বলে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। ইরাকে আবার শুতে দেখে কপাল চাপড়ায় তুলি। এভাবে এত ঘুম কাতুরে কেন? তুলির চোখ গিয়ে পড়ে ইরার মেহেদি রাঙা হাতে। তুলি অবাক হয়ে বলে, এই ভাবিমণি, তোমার হাতে তো হেব্বি করে মেহেদি দিয়েছো। তুলির কথায় লাফ দিয়ে উঠে বসে বলে, আমার হাতে মেহেদি কই? নিজের হাতে মেহেদি দেখে অবাক হয়ে বলে, আমার হাতে মেহেদি আসলো কোথা থেকে? আমি তো হাতে মেহেদি পরিনি। তাহলে তুমি যদি মেহেদি না নাও তাহলে মেহেদি আসলো কিভাবে? ভালো করে মনে করে দেখো। ইরা মনে করার চেষ্টা করে, কিন্তু মনে পড়ে না সে মেহেদি দেয়নি। তাহলে কে দিল? ইরার ভাবনার মাঝে তুলি বলে, ভাইয়া দিয়ে দেয়নি তো। উনি কিভাবে দেবে? অবাক হয়ে বলে ইরা। তুলি মজা করে বলে, হ্যাঁ গো, তোমার উনি খুব ভালো মেহেদি পরাতে পারে। সত্যি বলছো তুমি? তোমার ভাই মেহেদি পরাতে পারে? আগে কখনো বলনি তো। আরে মনে পড়েনি তাই বলা হয়নি। আমি শিওর এটা ভাইয়াই দিয়ে দিয়েছে। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নিচে এসো, তোমার জন্য সবাই খাবার খেতে যায়নি। আচ্ছা যাও, আমি আসছি। তুলি চলে গেলে ইরা বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চায়। একেবারে গোসল করে নেয়, তাহলে চুলগুলো শুকিয়ে যাবে। আর হিজাব করলে মাথা ব্যথাও করবে না। ভেজা চুলে হিজাব করলে তাকে আর পাওয়া যাবে না। ইরা বাথরুমের আয়নায় বারবার তার হাত দুটি দেখছে আর মিটিমিটি হাসছে। তারপর ঝটপট কাজ সেরে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে সকলে বসে আছে। ইরা যেতেই সবাই খাবার টেবিলে বসে। সবাই মিলে সকালের নাস্তা সেরে ফেলে। বাড়ির সবাইকে দেখলেও শুধু দেখে না সাদাত আর মেহেদিকে। ইরা তুলির কাছে জিজ্ঞেস করলে বলে, বাসর ঘর সাজানোর জন্য গাঁদা আর গোলাপ ফুল আনতে গিয়েছে। ও। সকাল 10টা। অনেক আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। শাহাদাত মির্জা ও শম্পা মির্জা মাত্র আসলেন। মেয়ের শ্বশুর শাশুড়িকে দেখে এগিয়ে আসেন রফিক সাহেব। তিনি সাগরিকাকে দ্রুত আসতে বলেন। বেআইনের সাথে কুশল বিনিময় করে বসতে বলে। এরা রুম থেকে শব্দ পেয়ে নিচে এসে দুজনকে দেখে হাসি মুখে জিজ্ঞেস করে, আব্বু আম্মু আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? শম্পা মির্জা চুপ করে থাকেন। শাহাদাত মির্জা হেসে জবাব দেয়, আরে মা, আমরা ভালোভাবেই এখানে পৌঁছেছি। একটু পর ইরার মামা বাড়ি থেকে লোক আসে। সাগরিকা বেগম সবাইকে একসাথে নাস্তা দেয়। কিছুক্ষণের মধ্যে সাদাত আর মেহেদি ফিরে আসে। সাদাত বাবা মাকে দেখে জিজ্ঞেস করে, কখন আসছো? শম্পা মির্জা বলেন, একটু আগে। সাদাত ইরাকে দেখে বলে, আম্মুকে একটা রুমে নিয়ে যেতে। ইরা তাই করে। ইরা নিজের রুমে নিয়ে বসায় শম্পা মির্জাকে। সাদাত, রাবড়ি আর মেহেদি মিলে বাসর ঘর সাজিয়ে রায়হানের রুমে তালা দিয়ে চাবি পকেটে রেখে দেয়। দুপুর 1টার সময় বরযাত্রী বের হয়। খুব কম মানুষই যাচ্ছে। বড় একটা মেট্রো কার নিয়েছে আর 2টো বাইক। বাড়ির ছেলে মেয়েরা আর পুরুষেরা যাচ্ছে, মহিলারা বাসায় আছে। বিয়ে বাড়ি পৌঁছায় 3টার সময়। বরকে গাড়ি থেকে নামানো থেকে শুরু করে নানান ঝামেলা থাকে। সব ঝামেলা শেষ করে বরকে নিয়ে যাওয়া হয় বিয়ের আসরে। বিয়ে বাড়িতে মানুষ গিজগিজ করছে। বরযাত্রী কম আসলেও কনে বাড়িতে অনেক মানুষ। কনে পক্ষ ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছে। আমাদের মধ্যে সবচেয়ে প্লে বয় রাব্বি মির্জা অনেকদিন পরে আজ একটু ফ্লার্ট করা শুরু করেছে। রাব্বির ফ্লার্ট করা দেখে সকলের সে কি হাসি। একটা মেয়ে তো না পেরে বলে ফেলেছে, এই ভাই, আপনার ফ্লার্ট করা হয়ে থাকলে সরেন তো, আমরা পরে হাত ধোয়াতে এসেছি, আপনার সাথে প্রেম করতে না। মেয়েটার কথা শুনে মুখটা শুকিয়ে যায় রাব্বির। রাব্বি কাঁদো কাঁদো ফেস করে বলে, আমার কপালটাই খারাপ, জীবনে একটা মেয়ে জুটলো না। বলে চেয়ারে গিয়ে বসে পড়ে। খাওয়া দাওয়ার পার্ট শেষ হলে কাজী সাহেব বিয়ে পড়াতে আসেন। দুজনের বিয়ের কাজ সম্পূর্ণ করেন। রায়হান আর রাইসার 4 হাত এক করে দেয় রাইসার বাবা। এরপরে বিদায়ের পালা। বাসর ঘরে ইয়া বড় তালা ঝুলছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে ইরা, তুলির সাথী সাদাত, রাব্বি, মেহেদি। কজনের দাবি রায়হানকে 50,000 টাকা দিতে হবে, কিন্তু রায়হান 5,000-এর বেশি একটা টাকাও দিতে রাজি নয়। রুমের মধ্যে রায়হানের বিয়ে করা বউ রাইসা তার জন্য অপেক্ষা করছে। সাদাত বারবার খোঁচা দিয়ে বলছে, ভাই, টাকাটা দিয়ে বউয়ের কাছে যা, নইলে পরে আর তোর কপালে বাসরটাই জুটবে না।
সামান্য কয়টা টাকা বাঁচানোর জন্য বাসরটা অন্তত মিস দিস না। সাদাতের কথায় রায়হান ঠাস করে সাদাতের পিঠে চর বসিয়ে দেয়। সাদাত ব্যথায় আহা করে ওঠে। রায়হান রাগে দৃষ্টিতে তাকিয়ে বলে, এখানে ছোটরা আছে, সেটা কি ভুলে গেছিস? মুখ সামলে কথা বল শালা। সাদাত বিড়বিড় করে বলে, শালা তোর ভালোর জন্যই বলছিলাম, আমার কপালে তো বাসন নাই, তাই তোকে বলছিলাম, কিন্তু তুই তো বুঝলি না। এবার ঠেলা সামলা, দেখ কি করি। সাদাত হাত উঁচু করে বলে, গাইস, তোমরা কি 50,000-এর 1 টাকাও কম নিতে রাজি আছো? সবাই চেঁচিয়ে বলে, না। তাহলে আজ সারা রাত এখানে বসে থাকো। সাদাতের কথায় সবাই দরজার সামনে বসে পড়ে আর রায়হান বেকুবের মতো হাঁ করে তাকিয়ে থাকে। রায়হান ইনোসেন্ট ফেস করে বলে, তুই আমার বন্ধু নামের কলঙ্ক, তুই বন্ধু হয়ে এই কামটা করতে পারলি? অবশ্যই পারলাম। আগত্যা রায়হানকে 50,000 টাকা দিতে হয়, তবে সে বাসর ঘরে ঢুকতে পারে। টাকা নিয়ে বাকি সবাই চলে যায়। রাইসা বিছানায় ঘুমটা দিয়ে বসে আছে। রায়হানকে দেখে বিছানা থেকে নেমে এসে সালাম করে। রায়হান রাইসার জন্য প্যাকিং করা বক্স দেয়। ঈশ্বরায় সেটা খুলতে বলে। রাইসা বক্স খুলে দেখে সেখানে সুন্দর একটা রিং। রাইসা রিংটা রায়হানের হাতে দিয়ে পরিয়ে দিতে বলে। তারপর বিয়ের 2 দিন পর সাদাতরা বাসায় ফিরে আসে। সাদাত আজ ফিরে যাবে তার কর্মক্ষেত্রে। সকাল থেকে ইরার মনটা খুব খারাপ। এই কয়েকদিনে সাদাতের সাথে খুব ভালো সময় কাটিয়েছে। প্রতিটা মুহূর্ত তার মনে গেঁথে আছে। সাদাত আজ সকালে 10টায় রওনা দিবে। এখন বাজে সকাল 7টা। শম্পা মির্জা সকালে ঘুম থেকে উঠে সাদাতের জন্য মন মতো রান্না করেছেন। নিজ হাতে ছেলেকে খাবার খাইয়ে দিয়েছেন। ইরা দূর থেকে সবটা দেখেছে। শম্পা মির্জা যখন সাদাতকে খাইয়ে দিচ্ছিলেন তখন ইরার মায়ের কথা খুব মনে পড়ছিল। চোখের পানি লুকানোর জন্য ব্যালকনিতে চলে যায়। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 9:30 ছুঁই ছুঁই। সাদাত কাঁধে ব্যাগ নিয়ে ইরার সামনে দাঁড়ায়। রুমে কেউ নেই, শুধু সাদাত আর ইরা। ইরার চোখে দিয়ে পানি পড়ছে। ইরার খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কেন করছে জানে না সে। সাদাত ইরার গালে হাত রাখতে ইরা ডুকরে কেঁদে ওঠে। সাদাত 2 হাতে জড়িয়ে ধরে বুকের সাথে চেপে ধরে বলে, কাঁদছো কেন? আমি তো আবার আসবো। যখন ছুটি পাবো তখনই চলে আসবো। তবুও কেঁদো না। যদি কাঁদো তাহলে কিন্তু আর আসবো না। ইরা কান্না থামিয়ে দেয়। কান্না মাখা কণ্ঠে বলে, আমাদের আবার দেখা হবে তো? আপনি আবার কবে আসবেন? আরে পাগলি, দেখা হবে না কেন? আমি বাসায় ফিরলেই তো আমাদের দেখা হবে। আমার কেন যেন খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কেন করছে জানি না। আপনাকে একটু জড়িয়ে ধরে কাঁদবো। সাদাত হ্যাঁ বলে। ইরা বেশ কিছুক্ষণ সাদাতকে জড়িয়ে ধরে খুব কাঁদে। সাদাত হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে তার হাতে আর বেশি সময় নেই। ইরাকে সামলেই বাসা থেকে বের হয়। সাদাত চলে যায় নিজের গন্তব্যে। ইরার সামনে বোর্ড পরীক্ষা। মন দিয়ে পড়াশোনা করছে। মির্জা বাড়িতেই আছে সে। মাঝে অনেকটা সময় কেটে গেছে। ইরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে, তারপর এখন ক্যান্ডিডেট। সাদাতের সাথে আগের মতো আর কথা হয় না। সাদাত খুব একটা ফোন দেয় না। এর মধ্যে সাদাত আর বাসায় ফিরেনি। ছুটি পেলে হয়তো আসতো, তবে সাদাতের মধ্যে হঠাৎ কেমন পরিবর্তন লক্ষ্য করেছে ইরা। সাদাতের সাথে 2 দিন পর পর কথা হয়, অথচ ইরা আশা করেছিল এই সময় সাদাত তাকে সাপোর্ট করবে, সব ব্যাপারে পরামর্শ দেবে, কিন্তু তার কিছুই হচ্ছে না। ইরা শুধু সাদাতের মধ্যে না, নিজের মধ্যেও অনেক কিছু লক্ষ্য করেছে। হঠাৎ হঠাৎ মাথা ব্যথা, কিছু ভালো লাগে না। সারাদিন শুধু ঘুমাতে মন চায়, পড়ায় মন বসে না। শুধু আজে বাজে চিন্তা মাথায় আসে, তবু জিদ ধরে পড়তে বসে। মাঝে মাঝে অনেক জ্বর, আবার থার্মোমিটারে জ্বর ওঠে না। সবকিছু কেমন অস্বাভাবিক লাগে, কিন্তু বাসার কাউকে কিছু বলেনি। সব ঠিক হয়ে যাবে ভেবে নিজের মতো থাকে। তুলিরও পরীক্ষা, সেজন্য তুলিও ব্যস্ত থাকে। শুধু খাওয়ার সময় একটু দেখা হয়, আর পড়ার ব্যাপারে কিছু হেল্প লাগলে একসাথে বসে সলভ করে। পরীক্ষার মাত্র 3 দিন আছে। ইরার শরীরটা বড্ড খারাপ। সন্ধ্যায় যখন পড়তে বসে তখন হঠাৎ করে ইরা মাথা ঘুরে পড়ে যায়। তুলি ইরার সাথে একটু গল্প করতে আসছিল। এতদিন পরে পরে এখন আর পড়তে ইচ্ছে করছিল না। সব তো শেষ, শুধু রিভাইজ দেওয়া লাগবে। তাই ইরার কাছে আসছিল। ইরাকে বিছানায় শুয়ে থাকতে দেখে এসে ডাক দেয়, কিন্তু রেসপন্স করে না। তুলি গায়ে হাত দিয়ে দেখে খুব জ্বর। তুলি বাসার সবাইকে ডাক দেয়। ইরাকে অচেতন অবস্থায় দেখে তাকে নিয়ে দ্রুত হসপিটালে যায়। এরার অসুস্থতার খবর পেয়ে ছুটে আসে রায়হান, তার বাবা, ফুপি। ডক্টর অনেকগুলো টেস্ট দেয়, সেগুলো পরীক্ষা করতে হবে, তবে এখন না, কাল সকালে। তুলি বাসায় আছে। এটার সাথে তার কাকিমা গেছে, তার মা যায়নি।
এ নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয়েছে। তুলি সাদাতের কাছে ফোন দেয়। প্রথমবার না ধরলেও দ্বিতীয়বার রিসিভ করে। সাদাত ফোন কানে নিয়ে বলে, কি রে, বই না পড়ে এখন কল করছিস কেন? যা পড়তে বস, পরে কথা বলবো। তুলি ফুপিয়ে কেঁদে ওঠে। বোনকে কাঁদতে দেখে বলে, কি হয়েছে তুলি, কাঁদছিস কেন? কি হয়েছে বোন? বাসার সবাই ঠিক আছে তো? ভাইয়া কিছু ঠিক নেই। কি হয়েছে সেটা বল। ভাইয়া ভাবি মনি, কি হয়েছে? ইরা ভাবি খুব অসুস্থ, বাসার সবাই হসপিটালে নিয়ে গেছে। আমার খুব ভয় করছে ভাইয়া, 2 দিন পর আমাদের পরীক্ষা। সাদাত দম খেয়ে কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, টেনশন করিস না, ইরা ঠিক হয়ে যাবে, সাবধানে থাকিস। এখন রাখছি। সাদাত কল কেটে দেয়। তুলি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে। তার ভাইয়া তো এমন না, সে খুব দায়িত্ববান লোক। আর বড় কথা, এরা অসুস্থ শুনে কোনো রিয়াকশন দিল না। এটা কেমন করে হয় যে এরা সামান্য কিছু হলে ভাইয়া অস্থির হয়ে পড়ে? আর আজ হয়তো ব্যস্ত, পরে দেখবে। এখন কল করে দেখি কেমন আছে। তুলি কল দেয় রাব্বির কাছে। রাব্বি তখন ওষুধ কিনতে ফার্মেসিতে ছিল। ফোন ভাইব্রেট ছিল, শুনতে পায়নি। তুলি আরো বেশি অস্থির হয়ে ওঠে। অনেক ভেবে সে রায়হানের কাছে ফোন দেয়। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে রায়হান। তুলি অস্থির হয়ে বলে, ভাইয়া ইরা কেমন আছে? এখনো জ্ঞান ফেরেনি, তবে ডক্টর বলেছে দ্রুত জ্ঞান ফিরবে, টেনশন করো না। ভাইয়া ওর জ্ঞান ফিরলে আমাকে জানাবেন। ঠিক আছে। আচ্ছা ভাইয়া। শোনো। বলেন ভাইয়া। সাদাত কি জানে এরা অসুস্থ? ভাইয়াকে কেবল বললাম, ভাইয়া এখন ডিউটিতে আছে। আচ্ছা রাখো, পরে কথা বলছি। তুলি ফোন কেটে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সে জানে না তার ভাই আদৌ ডিউটিতে কিনা। হসপিটালে আছেন সাগরিকা বেগম, রায়হান আর রানু মির্জা। বাকি সবাই বাসায় চলে গেছে। রাব্বি থাকতে চেয়েছিল, কিন্তু রায়হান বাসায় যেতে বলেছে। দরকার হলে কাল সকালে আবার আসবে। হসপিটালে তো আর বেশি মানুষ থাকা যায় না। ইরার অচেতন শরীর ব্যাডে পড়ে আছে, হাতে স্যালাইন দেওয়া। রায়হানের বড় চিন্তা হচ্ছে তার বোনটা ঠিক হয়ে যাবে তো? তাকে দ্রুত সুস্থ হতে হবে। সাদাতের কি এখনো ডিউটি শেষ হয়নি? এখনো একটা কল দিয়ে শুনল না এরা কেমন আছে। রাত 11টা। ইরার একটু একটু করে হুঁশ আসছে। রায়হান ইরার ব্যাডে বসে ইরার দিকে তাকিয়েছিল। রানু মির্জা আর সাগরিকা বেগম দুজনই আছেন। ইরাকে রেসপন্স করতে দেখে রায়হানের মুখে হাসি ফুটে ওঠে। রায়হান চেঁচিয়ে বলে, হুপি, বোনের জ্ঞান ফিরেছে। ওই দেখো, ওর চোখের পাতা নড়ছে, হাতের আঙ্গুল নড়ছে। ইরা পুরোপুরি জ্ঞান ফিরেছে, তবে শরীর বড় দুর্বল, সেজন্য ওঠার শক্তি পাচ্ছে না। সাগরিকা বেগম ইরাকে ধরে হেলান দিয়ে বসায়। ইরা নিষ্ফল চোখে তাকিয়ে আছে, মাথাটা বড্ড ধরেছে। রানু মির্জা কয়েক লোকমা ভাত মেখে মুখে দেয় ইরার। 2 লোকমা খেয়ে আর খেতে পারে না। রাত অনেক হয়েছে। ফোন হাতে নিয়ে বসে আছে সাদাত। ইরার নাম্বারে ফোন দেয়, কিন্তু রিসিভ হয় না। হবে কিভাবে? ইরার ফোনটা তো বাড়িতেই ফেলে আসছে। সাদাত এইবার রায়হানের কাছে ফোন দেয়। রায়হান প্রায় ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ ফোন বাজার শব্দ পেয়ে উঠে বসে। ঘড়িতে দেখে রাত 1টা। রায়হান রুমের বাইরে চলে এসে রিসিভ করে বলে, এখন তো ডিউটি শেষ হলো সাদাত। সেই 8টা থেকে আমার বোনটা অচেতন অবস্থায় হসপিটালে বেডে পড়ে আছে, আর তুই এখন কল করছিস? এখন কল দেওয়ার সময় হলো? এতটা মন হলো তোর? এটা বলিস না তুই রাত 1টা পর্যন্ত ডিউটিতে ছিলে। সাদাত চুপ করে সব শুনে, তারপর বলে, তুই ভুল বুঝছিস রায়হান, আমি তো খবর নিয়েছি। রাব্বি বলল তুই হসপিটালে আছিস, তাই তো তোকে কল করলাম। ভালো। ইরার কি অবস্থা এখন? জ্ঞান ফিরেছে, এখন ঘুমাচ্ছে। অনেক রাত হয়েছে, তুই ঘুমা। বলে কল কেটে দেয় রায়হান। সাদাত ফোন হাতে নিয়ে বসে আছে। রায়হান তার মুখের উপর ফোন কেটে দিল। আমারই ভুল হয়েছে, আগেই ফোন দেওয়া উচিত ছিল, কিন্তু আমার নিজেই ভালো লাগছিল না, কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। কিন্তু আমার তো এখন বাসায় যাওয়া উচিত। ইরা অসুস্থ, কিন্তু আমাকে তো ছুটি দেবে না। 2 দিন পর অনেক বড় একটা মিশন আছে। তাহলে পরের দিন সকালে ইরার কয়েকটা রিপোর্ট করতে দেয়। রায়হান নিজে থেকে সব রিপোর্ট করতে যায়। ইরার শরীর খুব দুর্বল, ঠিক করে হাঁটতে পারছে না। সাগরিকা বেগম ইরাকে ধরে রেখেছেন। সব পরীক্ষা করে ইরাকে ব্যাডে আনা হয়। সকালে মির্জা বাড়ি থেকে খাবার আনে রাব্বি। কয়েক ঘন্টা পর রায়হান গিয়ে রিপোর্ট আনে। সেগুলো নিয়ে ডক্টরের চেম্বারে যায়। ডক্টরের সামনে বসে আছে রায়হান। ডক্টর গভীর মনোযোগ দিয়ে রিপোর্ট দেখছেন। তিনি বেশ কিছুক্ষণ সময় পর রায়হানের দিকে তাকান। রায়হান ডক্টরের দিকে তাকিয়েছিল, কি বলে সেটার অপেক্ষায় চেয়ে আছে। ডক্টর স্বাভাবিকভাবে বলেন, মিস্টার রায়হান, পেশেন্ট আপনার কি হয়? আমার বোন ডক্টর। আমার বোনের কি হয়েছে ডক্টর? খারাপ কিছু হয়নি তো? রিল্যাক্স মিস্টার রায়হান, আপনার বোনের তেমন কিছু প্রবলেম হয়নি।
রিপোর্টে যা দেখছি সবটা স্বাভাবিকই, এতে ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো খেলে ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে যাবেন। রায়হান স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাথা থেকে অনেক বড় টেনশন নামলো। ডক্টর প্রেসক্রিপশনে কিছু মেডিসিন লিখে দেয়। রায়হান সেগুলো নিয়ে ডক্টরের চেম্বার থেকে বের হয়ে যায়। ইরাকে রিলিজ দেওয়া হয়। রায়হান ইরাকে নিয়ে তাদের বাসায় যেতে চেয়েছিল, তবে শাহাদাত মির্জা ফোন দিয়ে বলেছেন ইরাকে নিয়ে যেন তারা মির্জা বাড়িতে যায়। রায়হান আর না বলেনি, কারণ ইরার পরশুদিন পরীক্ষা। এখন যদি ইরাকে নিয়ে বাসায় যায় তাহলে প্রবলেম হয়ে যাবে, তাই মির্জা বাড়ির দিকে গাড়ি ঘোরায়। এরা আগের থেকে কিছুটা সুস্থ। মির্জা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দুপুর 1টা বেজে যায়। সাগরিকা বেগম ইরাকে ধরে গাড়ি থেকে নামান। তিনি প্রথমে মির্জা বাড়িতে এসেছেন। তিনি জানতেন সাদাতরা খুব ধনী ফ্যামিলি, তবে এতটা তিনি জানতেন না বাড়িটা অনেক বড়। তাদের বাড়ি থেকে দ্বিগুণ জায়গায় সাদাতদের বাড়ি। গাড়ির শব্দ পেয়ে সর্বপ্রথমে তুলি ছুটে আসে। তুলি ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ইরার। যখন ওকে গাড়ি থেকে নামতে দেখে তখনই ছুট লাগায়। শম্পা মির্জা কিচেনে ছিলেন। মেয়েকে দৌড়ে যেতে দেখে অবাক হয়ে বলেন, কি রে তুলি, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? আস্তে যা, না হলে পড়ে যাবি তো মা। তুলি কোনো কথার প্রত্যুত্তর না করে চলে যায়। শম্পা মির্জা আন্দাজে অনুমান করেন হয়তো ইরা এসেছে, সেজন্য তিনি কাজের মহিলার কাছে দিয়ে কিচেন থেকে বের হয়ে আসেন। তিনি যত ইরাকে সাদাতের বউ হিসেবে না মানুক, তবু তার একটা দায়িত্ব আছে। তুলি সাগরিকা বেগমের কাছ থেকে ইরাকে ধরে নিয়ে যায় তাদের রুমে। শম্পা মির্জা ভদ্রতার খাতিরে রায়হান আর সাগরিকা বেগমের সাথে হেসে কথা বলেন। রানু মির্জা নিজের রুমে ফ্রেশ হতে চলে যান। শাহাদাত মির্জা আর আতিয়ার মির্জা অফিসে। ইসহাক মির্জা নিজের রুমে আছেন। বাইরে শোরগোল শুনে রুম থেকে বেরিয়ে আসেন। রায়হানদের দেখে ভালো মন্দ জিজ্ঞেস করেন। রায়হান এখনই চলে আসতে চেয়েছিল, তবে ইসহাক মির্জা না খেয়ে আসতে দেননি। দুপুরের খাবার খেয়ে তবে যেতে পারবে রায়হান। আর ইরা যেহেতু অসুস্থ আর পরশু পরীক্ষা, সেজন্য তিনি 2 দিন থাকবেন, তারপর বাসায় ফিরবেন। তবে সাগরিকা বেগম হয়তো থাকতে পারবেন না, তার মেয়েটারও পরীক্ষা। আজকে রাতটা থেকে তিনি চলে যাবেন। রায়হান বড্ড দুশ্চিন্তায় পড়ে যায়। তার বোনটার পরীক্ষা না হলে তাকে তাদের বাড়িতে নিয়ে যেত, কিন্তু এখন কি করবে রায়হান? যত শ্বশুর বাড়ির লোক ভালো হোক না কেন, নিজের আপনজন কাছে থাকাটা বড্ড দরকার। রায়হানকে দুশ্চিন্তা দেখে ইসহাক মির্জা বলেন, রায়হান, তোমার ফুপি যেহেতু থাকতে পারবে না, তাই তুমি যদি চাও তোমার বোনের কাছে তোমার বাসার কাউকে থাকার দরকার, তাহলে তুমি রায়শাকে দিয়ে যেও। রায়শা কয়েকদিন ওর কাছে থাকুক। মেয়েটার পরীক্ষা না হলে আমি নিজেই ওকে তোমার সাথে পাঠিয়ে দিতাম। আপনি ভুল কিছু বলেননি দাদু, আমি বরং রাইসাকে কালকে দিয়ে যাব। বেশ, তাই করো। সাগরিকা বেগম আর তুলি মিলে ইরাকে গোসল করিয়ে দেয়। তারপর রানু মির্জা প্লেটে করে খাবার নিয়ে আসেন। সাগরিকা বেগম নিজ হাতে খাইয়ে দেয় ইরাকে, তারপর ওষুধ খাইয়ে রেস্ট নিতে বলে। দুপুরের খাবার খেয়ে রায়হান বাসায় রওনা দেয়। সাগরিকা বেগমও ইরার সাথে ঘুমিয়ে পড়ে। সাদাত ইরার ফোনে লাগাতার কল দিতেই আছে, কিন্তু কেউ রিসিভ করে না। অনবরত ফোন বাজছে দেখে তুলি রুমে এসে ইরার ফোন খুঁজে বের করে। ফোনটা টেবিলের নিচে পড়ে আছে। তুলি ফোন অন করে দেখে তার ভাই কল করছে। তখনই আবার কল বেজে ওঠে। তুলি কল রিসিভ করে মুখের সামনে ধরে। সাদাত ফোনের স্ক্রিনে তুলিকে দেখে জিজ্ঞেস করে, তুই ইরার ফোন রিসিভ করছিস? ইরা কোথায়? ইরার এখন কি অবস্থা বোন? সাদাতকে উদ্বিগ্ন হতে দেখে তুলি বলে, ভাইয়া, তোমার বউ এখন ঘুমাচ্ছে, আর তুমি তোমার বউয়ের জন্য এখন এত উদ্বিগ্ন হচ্ছ কেন? যখন হওয়ার কথা ছিল তখন তো হলেন না, তাহলে হঠাৎ করে কি এমন হলো যার জন্য এত উতলা হচ্ছ? ইদানিং তুই বেশি কথা বলিস তুলি। সেটা সবাই জানে, উচিত কথা বলি বলে তোমার মায়ের কাছেও ভালো না আমি। তুলি আমার মা, তোরও মা, তাই যা বলবি ভেবে চিনতে বলবি। ঠিক আছে ভাইয়া, তবে তুমি আগের মতো নেই। তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ ভাইয়া? জানি না রে, তবে কিচ্ছু ভালো লাগে না। ডক্টর দেখিয়েছো? হ্যাঁ, ডক্টর তেমন কিছু বলেননি, সব ঠিকঠাক আছে বললেন। আচ্ছা, তুমি এবার ছুটিতে বাসে এসো, তারপর তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? এখন বলবো না। আচ্ছা, বলতে হচ্ছে না। তুই একটু ইরার দিকে ফোনটা ঘোরা, ওকে একটু দেখি। তুলি মুচকি হেসে ফোনের পেছনে ক্যামেরা অন করে। ইরা বিছানায় কাত হয়ে কাঁথা গায়ে জড়ে ঘুমিয়ে আছে, মুখটা মলিন। ইরাকে দেখে সাদাতের বুকের ভেতরে ছ্যাদ করে ওঠে। বড্ড মায়া হয় ইরাকে দেখে। এভাবে কিছুক্ষণ ঘুমন্ত ইরার দিকে চেয়ে থাকে সাদাত। তারপর তুলির সাথে বেশ কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়।
তুলির মনটাও এখন ভালো হয়ে গেছে। কাল থেকে ঠিক মতো বই পড়া হয়নি তার। এখন রেস্ট নিয়ে একেবারে সন্ধ্যায় পড়তে বসবে। মাগরিবের 10 মিনিট আগে ঘুম ভাঙে ইরার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করছে তার ফুপি আর দাদু। ইরাকে দেখে ইসহাক মির্জা হেসে জিজ্ঞেস করেন, এখন কেমন লাগছে ইরা দি ভাই? শরীরটা এখন কেমন? জি দাদু, আগের থেকে ভালো। ঠিকমতো খাওয়া দাওয়া করবে, নিজেকে ফিট রাখবে। পরীক্ষা নিয়ে টেনশন করো না, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। এখনও কালকের দিনটা আছে, দাঁড়িয়ে না থেকে বসো। ইরা সোফার এক কোনায় বসে। একটু পর মাগরিবের আজান দেয়। ইসহাক মির্জা মসজিদে নামাজ পড়তে চলে যায় আর ইরা নিজের রুমে চলে আসে। তার ফুপি ড্রয়িং রুমেই বসে আছে। ইরা মাগরিবের নামাজ পড়তে বসে। হঠাৎ করে তার সাদাতের কথা মনে পড়ে। সাদাতের সাথে সে কবে দেখা হয়েছে আর বাসায় ফিরেনি। তার অসুস্থতার কথা কি সে শুনেনি? একবারও কি তার কথা মনে পড়েনি? একটাবারও তার সাথে কথা বলল না? খুব অভিমান জমা হয় ইরার মনে। ফোনের কথা মাথায় আসতে ফোন খোঁজার জন্য টেবিল থেকে উঠে পড়ে। সারা জায়গায় ফোন খুঁজে কোথাও পায় না। ইরার যতদূর মনে পড়ে ফোনটা রুমেই রেখেছিল। তাহলে গেল কই? ফোন না পেয়ে ফের টেবিলে বসে। টেবিলের উপর দুহাত দিয়ে মাথা ভর করে বসে। তখন চোখ গিয়ে পড়ে বইয়ের উপর। বইয়ের উপর তার ফোন চার্জে লাগানো। ফোন চার্জে দেখে অবাক হয় ইরা। সে তো ফোন চার্জে লাগায়নি। তাহলে? তুলির কথা মাথায় আসতেই হেসে ওঠে ইরা। ইরা নিশ্চিত এটা তুলির কাজ। চার্জ থেকে ফোনটা খুলে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে কল লিস্টে সাদাতের নম্বর। ইরা ইনবক্সে ঢুকে দেখে পাক্কা 15 মিনিট কথা বলেছে, করে তাও আবার 3টার সময়। ইরা মাথায় হাত দিয়ে ভাবতে বসেছে কে কথা বলতে পারে। একমাত্র তুলি ছাড়া তার ফোন আর কেউ ধরে না। তাহলে তুলি কি কথা বলেছে? ইরার ভাবনার মাঝে তুলি রুমে ঢুকে ইরাকে বসে থাকতে দেখে বলে, কি গো ভাবি মনি, কি এত ভাবছো? তুলি, তুলি তুমি কি আমার ফোনে তোমার ভাইয়ার সাথে কথা বলছো? হ্যাঁ, কেন, কি হয়েছে? কিছু না, এমনি। ভাইয়া ফোন দিয়ে দিয়ে পাগল হয়ে যাচ্ছিল। আমি রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন ফোন বাজছিল তাই রিসিভ করলাম। ও, ভালো করেছো। একটু একটু পড়তে বসো, যদি ভালো না লাগে তাহলে ভাইয়ার সাথে কথা বলো, তারপর পড়তে বসো। আমি পড়তে বসবো, নিজের খেয়াল রাখবে, ওকে? আচ্ছা যাও। তুলি চলে যায় নিজের রুমে আর ইরা ফোনটা হাতে নিয়ে বসে থাকে। ভাবে কল করবে কি করবে না। পরক্ষণে ভাবে সাদাত কল করলে তবেই কল ধরবে। কালকে ইরার পরীক্ষা। অসুস্থ থাকায় 2 দিন পড়তে বসতে পারেনি। তবে আজ অনেকটা সুস্থ। এরা 1 ঘন্টার মতো পড়বে, শুধু রিভাইজ দেবে, তারপর ঘুমিয়ে পড়বে। সাদাতের সাথে এখনো কথা হয়নি ইরার। এতে ইরার অভিমানের পাল্লা আরো ভারী হয়েছে। এরা অভিমান করে ফোন দেয়নি, তবে সাদাত ইরাকে মেসেজ দিয়ে রেখেছে। তবে এরা সেটা সিন করেনি। এরা জানেও না সাদাত তাকে মেসেজ দিয়েছে। আজ ইরা আর তুলির পরীক্ষা। তাদের সাথে যাচ্ছে রাব্বি আর ইরার ভাবি তুলি। রায়হান বলেছে সেও যাবে। অসুস্থ বোনকে তো আর একা একা যেতে দেওয়া যায় না। গাড়িতে অন্য মনস্ক হয়ে বসে আছে ইরা। রাইসা সেটা লক্ষ্য করে বলে, ইরা, তোমার কি কিছু হয়েছে? রাইসা এবার গায়ে হাত দিয়ে বলে, এই ইরা, কি হয়েছে তোমার? ইরা চমকে উঠে বলে, কি হয়েছে ভাবি, কিছু বলবে? আরে আমি তোমাকে ডাকছি অথচ তুমি রেসপন্স করছো না, এতটাই আনমনা হয়ে বসে আছো। বাইরে প্রকৃতি দেখছিলাম। টেনশন করো না বোন, আমি বুঝতে পারছি তুমি এক্সাম নিয়ে খুব টেনশন করছো। এমনটা হওয়া স্বাভাবিক, তবে প্যারা নিও না, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। পাশ থেকে তুলি বলে, আপনি ঠিক বলেছেন ভাবি, ও অযথা টেনশন করে নিজের শরীর খারাপ করছে। আপনি একটু বুঝিয়ে কন না, এত না ভাবতে, ঠিকমতো পরীক্ষায় মন দিতে। দেখতে দেখতে পরীক্ষার হলের সামনে পৌঁছে গেল। কিছুক্ষণের মধ্যে রায়হানা চলে আসে। ঘড়ির কাঁটায় 9টা 30 মিনিট। গেট খুলে দিলে সকল শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করে। এরা আর তুলি নিজেদের সিটে গিয়ে বসে। তারা আগে থেকে জানতো কত নম্বর রুমে তাদের সিট পড়েছে, এজন্য আর ভোগান্তি হয়নি। পাক্কা 3 ঘন্টা পরীক্ষা দিয়ে বাইরে বের হয়। 3 জনে জানতে চায়, 2 জনে হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ। তারপর তুলি আর রাব্বির সাথে গাড়িতে গিয়ে বসে। রাইসা রায়হানের সাথে বাসায় চলে যাবে। বাসায় ফিরতে ফিরতে দুপুর 2টা বেজে যায়। কলিং বেল বাজালে দরজা খুলে দেয় রানু মির্জা। ইরাদের দেখে জিজ্ঞেস করে, পরীক্ষা কেমন হয়েছে দুজনের? আলহামদুলিল্লাহ কাকিমণি। আচ্ছা, 3 জনে একটু বসো, আমি শরবত করে আনি। রানু মির্জা 5 মিনিট পরে শরবত নিয়ে ফিরে আসে।
ততক্ষণে ইসহাক মির্জা আর শম্পা মির্জা ড্রয়িং রুমে চলে আসেন। ইসহাক মির্জা এখন আর অফিসে যান না, বয়স হয়েছে, বাসায় রেস্ট করছেন। শরবত খেয়ে যে যার রুমে চলে যায়, ফাইল টেবিলে রেখে ওয়াশরুমে চলে যায়। হাত মুখে পানি দিয়ে রুমে এসে ফোনটা হাতে নেয়, কিন্তু সাদাতের কোনো কল না পেয়ে মনটা নিমিষে খারাপ হয়ে যায়। দুপুরের খাবার খেয়ে ছাদে কিছুক্ষণ একা সময় কাটায়, তারপর আসরের আজানের পর রুমে চলে আসে, নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়ে। তারপর বালিশের নিচ থেকে ফোন বের করে দেখে সাদাত এখনো পর্যন্ত কোনো কল দেয়নি। এরা খুব কষ্ট পায়, কষ্টে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এরা মনে মনে বলে, আপনি এত পাষাণ কেন সাদাত? হসপিটাল থেকে বাসায় ফেরার পর একবারও খোঁজ নিলেন না, একটা মেসেজ দিলেন না। আমি কি আপনার কাছে এতটা পর হয়ে গেলাম? ভাবতে ভাবতে কেঁদে দেয় এরা। এরা কাঁদতে কাঁদতে বিছানায় ঘুমিয়ে পড়ে। এরা ঘুমানোই কেউ আর তাকে ডিস্টার্ব করেনি। রাতের খাবার খাওয়ার সময় তুলে এসে ডাক দিলে ঘুমের ঘুরে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।